दुनिया की सबसे पुरानी पर्वतमाला यानी अरावली हिल्स आज संकट के सबसे बड़े दौर से गुजर रही है। वजह है धड़ल्ले से हो रहा अवैध खनन। ভাবুন তো, যে পাহাড় 150 কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে, যে পাহাড় মরুভূমিকে আটকে রেখেছে, যে পাহাড় আপনার শ্বাস নেওয়ার বাতাসকে ছেকে দিচ্ছে, হঠাৎ একদিন কাগজে লেখা হলো এটা আর পাহাড়ই নয়। শুনতে অবাক লাগছে, কিন্তু আজ ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড়গুলোর একটি আরাবল্লী ঠিক এই প্রশ্নেরই মুখোমুখি। এটা কি কেবল সংজ্ঞার খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কিছু? আরাবল্লী একটা পাহাড়ের গল্প নয়। আরাবল্লী পাহাড় শ্রেণী ভারত তথা বিশ্বের অন্যতম প্রাচীন পর্বতমালা। ভূতত্ত্ববিদদের মতে এর বয়স প্রায় 150 থেকে 200 কোটি বছর। রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও গুজরাট জুড়ে বিস্তৃত এই পাহাড় শ্রেণী কেবল পাথর আর মাটির স্তূপ নয়, এটা উত্তর ভারতের পরিবেশগত ভারসাম্যের মৌলিক স্তম্ভ। কিন্তু আজ এই প্রাচীন পাহাড় অস্তিত্বের গভীর সংকটে। দেশ জুড়ে যে প্রতিবাদ গড়ে উঠেছে সেটাই আজ পরিচিত সেভ আরাবল্লী আন্দোলন নামে। সব ঝামেলার শুরু কোথায় জানেন? একটা সংজ্ঞা থেকে। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এক পর্যবেক্ষণে পাহাড় চিহ্নিত করার একটি নির্দিষ্ট মানদণ্ড আলোচনায় আসে। সেই মানদণ্ড বলছে কোনো ভূখণ্ডকে পাহাড় বলতে হলে তার উচ্চতা আশেপাশের ভূমির তুলনায় কমপক্ষে 100 মিটার বেশি হতে হবে। শুনতে খুবই বৈজ্ঞানিক, খুবই নিরপেক্ষ, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সংজ্ঞা কার্যকর হলে আরাবল্লী পর্বতশ্রেণীর 85 থেকে 90% অংশ আর আইনিভাবে পাহাড় হিসেবে স্বীকৃতি পাবে। এখানেই প্রশ্নটা জটিল হয়ে আসে। কেন এই সংজ্ঞা বিপজ্জনক? কারণ প্রাচীন পাহাড়ের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য উপেক্ষিত হচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়প্রাপ্ত পাহাড় এই মানদণ্ডে বাদ পড়ছে। পাহাড় হিসেবে স্বীকৃতি হারালে আইনি সুরক্ষা দুর্বল হয়ে যাবে। বন ও পরিবেশ সংরক্ষণ আইন প্রযোজ্য না হওয়ার আশঙ্কা তৈরি হবে। জমি শ্রেণীবিন্যাস বদলে দেওয়া প্রশাসনিকভাবে সহজ হবে। মানে দাঁড়ালো কি? কাগজে কলমে পাহাড় না থাকলে বাস্তবের পাহাড়টাও কি অরক্ষিত হয়ে যাবে? আশঙ্কা কেন এত গভীর? আরাবল্লীর বিস্তীর্ণ অংশ এমনিতেই চাপে। অবৈধ খনন, পাথর খাদান, রিয়েল এস্টেট প্রকল্প, দখল সব মিলিয়ে পাহাড়টা ইতিমধ্যেই ক্ষতবিক্ষত। নতুন সংজ্ঞা কার্যকর হলে কি হতে পারে? খনি ও পাথর খাদান চালু করার আইনি বাধা কমে যাবে। বৃহৎ আবাসন ও বাণিজ্যিক প্রকল্প সহজে অনুমোদন পাবে। বনভূমি ধ্বংস ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে। প্রাকৃতিক জলধারণ ও জল পুনর্ভরণ ব্যবস্থা ভেঙে পড়বে। দিল্লি এনসিআর অঞ্চলে বায়ু দূষণ ও তাপপ্রবাহ আরও তীব্র হবে। এই কারণেই বহু পরিবেশবিদ একে আরাবল্লীর জন্য কার্যত ডেথ ওয়ারেন্ট বলে উল্লেখ করেছেন। একটু থামুন, ভাবুন, এই পাহাড়টা না থাকলে কি হতো? থর মরুভূমির পূর্বমুখী বিস্তারকে কে আটকাতো? দিল্লি ও এনসিআর অঞ্চলের বাতাসকে প্রাকৃতিকভাবে পরিশোধন করত কে? ভূগর্ভস্থ জলস্তর কে পুনর্ভরণ করত? বহু বিরল উদ্ভিদ ও প্রাণী কোথায় বাস করত? কৃষি, পশুপালন ও গ্রামীণ জীবিকা কিসের ওপর ভর করে টিকে থাকতো? আরাবল্লী দুর্বল হলে তার প্রভাব রাজস্থান বা হরিয়ানায় থেমে থাকবে না। এর ধাক্কা লাগবে গোটা উত্তর ভারতের জলবায়ু ও পরিবেশে। সেভ আরাবল্লী আন্দোলনের আসল তাৎপর্য এই আন্দোলন কেবল একটা পাহাড় বাঁচানোর দাবি নয়। এটা আসলে কিছু মৌলিক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। প্রাকৃতিক ভূগঠনকে কি কাগুজে সংজ্ঞায় বন্দী করা যায়? স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভ কি দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির চেয়ে বড়? ভবিষ্যৎ প্রজন্মের জল, বায়ু, ভূমির অধিকার কার হাতে? বৈজ্ঞানিক বাস্তবতা আর প্রশাসনিক সুবিধার সংঘাত হলে কাকে প্রাধান্য দেওয়া হবে? গণ আন্দোলন কি পরিবেশ সচেতনতার নতুন ভাষা তৈরি করতে পারে? এই প্রশ্নগুলো উত্তর সহজ নয়, কিন্তু প্রশ্ন তোলা বন্ধ করলে উত্তর পাওয়াও বন্ধ হয়ে যাবে। প্রতিবাদীদের মূল প্রশ্ন একটাই, পাহাড়ের সংজ্ঞা বদলালেই কি প্রকৃতির বাস্তবতা বদলে যায়?
যে পাহাড় শত শত বছর ধরে মরুভূমির অগ্রগতি রোধ করছে, বায়ু দূষণ শোষণ করছে, জল ধরে রেখেছে, তাকে কাগজে কলমে পাহাড় নয় ঘোষণা করলেই কি তার পরিবেশগত ভূমিকা শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় আরো বড় বিপর্যয়? আরাবল্লী রক্ষা মানে শুধু পাথর বাঁচানো নয়, এটা জল, বায়ু, জীববৈচিত্র্য ও মানব জীবনের ভারসাম্য রক্ষা করার লড়াই। প্রশ্ন হলো, আমরা কি সেই লড়াইটা দেখব চুপচাপ, নাকি নিজের পরিবেশ বাঁচাতে, নিজের শ্বাস নেওয়ার শুদ্ধ বাতাস জোগাতে ঝাঁপিয়ে পড়ব এই লড়াইয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ আজ বলছে সেভ আরাবল্লী। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.